প্রিয় দর্শক, শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটি আমরা আড্ডা আলোচনায় খুব গুরুত্বের সঙ্গে বলি। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শিক্ষকদের মান মর্যাদার ব্যাপারে আমরা কতটা সচেতন, এই প্রশ্নটি রেখে আজকে সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের প্রিয় অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনীতি.com-এর সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, 94 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আটক বললেই অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে। শহীদ মিনারে অবস্থান, বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে শিক্ষকদের আন্দোলন, পুলিশের লাঠি পেটা। দৈনিক যুগান্তর, চবি রাবিতে জমজমাট প্রচার, অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে। কালের কণ্ঠ, সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা, নানা প্রশ্ন। নির্বাচন অবাধ করতে জার্মানির সার্বিক সহায়তা কামনা, জামায়াতে আমিরের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। দৈনিক সমকাল, ক্যাডারদের দ্বন্দ্বে আটকে আছে প্রশাসনিক সংস্কার, আইনের কিছু ধারা নিয়ে শঙ্কা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ। আইনশৃঙ্খলা বিবেচনায় ছাত্র শিক্ষকদের দাবির দ্রুত সুরাহার তাগিদ। বাংলাদেশ প্রতিদিন, খানাখন্দে ভরা সড়ক, নতুন বিনিয়োগে বড় ভয়। মানব জমিনের শিরোনাম, পাকিস্তান আফগানিস্তান তুমুল সংঘাত, শিক্ষকদের লাঠি পেটা। খবরের কাগজ, শরিকদের দাবি 242 আসন, বিএনপির আসন কই, শিক্ষকদের উপর পুলিশের লাঠি পেটা, জলকামান। আমার দেশ, বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি। আমাদের সময় থেমে গেছে গ্যাস অনুসন্ধান, চলে গেছে 4 কোম্পানি। সেনা কর্মকর্তারা কার হেফাজতে থাকবেন, সিদ্ধান্ত ট্রাইব্যুনালের। দৈনিক সময়ের আলো, রাজনৈতিক দলগুলোর একসুর, ন্যায় বিচার চায় সেনাবাহিনীও। দৈনিক করতোয়া, শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ। কালবেলা শিরোনাম, গণভোট হবে সংসদ নির্বাচনের দিন, আটক বললে সেনা সদরদের আদালতে আনতেই হবে। দৈনিক ইনকিলাব, গুজববাজরা ধরাশায়ী, হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে দুদকের মামলা। রূপালী বাংলাদেশ, এক ক্লিকেই ফাঁদে, শেয়ার বাজারে বিনিয়োগ। আলোকিত বাংলাদেশ, পাক আফগান সীমান্তে প্রচণ্ড গোলাগুলি, নিহত 30। কিন্তু শিরোনাম শুনলেন, শুরুতেই যে কথাটি বলছিলাম যে আমরা কথায় কথাই বলি, খুব সহজেই বলি, খুব গুরুত্বের সাথেও বলি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষকদের দাবি দেওয়া বা শিক্ষকদের মর্যাদার প্রশ্নে আমরা কতটা সচেতন বা কতটা আন্তরিক, সেটা মাঝে মাঝে খুব প্রশ্নের উদ্রেক করে। শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে গতকাল আন্দোলন করছেন, এটা আন্দোলনের জায়গা হয়ে ওঠে। তাদের যৌক্তিক দাবি কতটা যৌক্তিক না অযৌক্তিক সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু যখন আপনি আন্দোলন দমনের জন্য শিক্ষকের গায়ে হাত তুলবেন, লাঠি পেটা করবেন, তাহলে থাকলোটা কি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে শিক্ষকদের যে দাবি, আসলে এখানে দুইটা বিষয়। একটা হলো সম্মান। প্রথমে যদি বলেন, এটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। শিক্ষকের গায়ে হাত দেওয়া, আমাদের সবারই শিক্ষক আছেন, ছিলেন এবং ভবিষ্যতে আমাদের যারা পিটিয়েছেন তারও শিক্ষক, আর যিনি পিটিয়েছেন তিনি তারও শিক্ষক ছিলেন বা তার ছেলে মেয়েরও শিক্ষক আছেন। অতএব এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। আর দাবির কথা যদি বলেন, যে শিক্ষকদের দাবির সঙ্গে দ্বিমত বা ভিন্ন মতের কিছু নেই, কিন্তু সময়টা আসলে বড় অসময় বলবো। কারণ এখনকার দেশের যে প্রেক্ষাপট, আর্থসামাজিক অবস্থা, অনেকটা দুর্বল সরকার, দেশের আর্থিক অবস্থা ভালো না। তো এর মধ্যে শিক্ষকদের এই দাবিটা কতটা যৌক্তিক, দাবির যৌক্তিকতা আছে, কিন্তু সময়টা কতটা যৌক্তিক সেটা আমার কাছে একটা প্রশ্ন আছে। না, কিন্তু সেই প্রশ্নটা যদি আপনি তোলেন, তাহলে হতেই পারে যে আপনি যে দাবি তুললেন সেই দাবি যে সব দাবি যৌক্তিক হবে এমন না। কিন্তু শিক্ষকরা যখন মাঠে নামলেন, তখন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওই লাঠি পেটা না করে তাদের সাথে কি বসবার কোনো আয়োজন করা যেত না? এখানে হয়েছে কি, একটা মান অভিমানের বিষয়। কারণ শিক্ষকরা অনেকদিন ধরেই আন্দোলন করছিলেন,
তা তাদের 500 টাকা, তাদের দাবি ছিল মূল বেতনের 20% মূল বাড়ি ভাড়া দিতে হবে, এর সঙ্গে চিকিৎসা ভাতা, বেসরকারি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক, এবং এদের সংখ্যা, এদের এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যদি বলেন বাংলাদেশে 22,000, এবং এই 22,000 শিক্ষা প্রতিষ্ঠানে 4 লাখের মতো শিক্ষক কর্মচারী যারা এমপিওভুক্ত তারা কর্মরত আছে, বিরাট সংখ্যা। এবং এর বাইরেও আছে, ধরেন নন এমপিও যদি ধরেন এরকম 5,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান আছে, 80,000 শিক্ষক আছে, আরও নানা রকম শিক্ষক আছে, সব মিলিয়ে বলা হয় যে বাংলাদেশের শিক্ষক কর্মচারীর সংখ্যা 9 লাখ। তো যখন সরকারি কোষাগার থেকে এই সামান্য ধরেন 500 টাকা 1,000 টাকাও বাড়ে, তখন এই ভলিউমটা হয়ে যায় শত শত কোটি টাকা। সেটা একটা চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, সরকারের জন্য চাপের বিষয়। কিন্তু এখানে তো সরকারের মানবিমানের কিছু নাই এখানে। ঠিক আছে, 500 টাকা বাড়িয়েছি, আবার আলোচনা হতে পারতো, বোঝাতে পারতো, কিন্তু সেই প্রক্রিয়াটা যথেষ্ট হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। যে আমরা ঠিক আছে, শিক্ষকরা 20% চেয়েছে, আমরা 500 টাকা বাড়িয়ে দিয়েছি, অত 20%-এ হয়তো 2,000 টাকার মতো হতো, তো আমরা 500 টাকা বাড়িয়ে দিয়েছি, আর আমরা কিছু করতে পারবো না, আমাদের করার কিছু নাই, এরকম একটা মনোভাব সরকারের মধ্যে আমরা লক্ষ্য করছি। আর একটা, আপনিও শিক্ষা বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন, আমরা আপনাদের পড়েছিলাম, দেখেন এই সংকট যে হবে বাংলাদেশের শিক্ষকদের নিয়ে, এটা কিন্তু আমরা বহু বছর ধরে আমরা লিখে আসছি। কারণ হলো কি, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাড়ছে অপরিকল্পিতভাবে, অপ্রয়োজনীয়ভাবে, এবং এই শিক্ষকদের বেশিরভাগই নিয়োগ হয়েছে রাজনৈতিকভাবে, হয় মন্ত্রী এমপি বা স্থানীয় রাজনৈতিক নেতার কারণে, অথবা আর্থিক অনিয়মের মাধ্যমে, ঘুষ লেনদেনের মাধ্যমে, যেটা বলা খুবই দুঃখজনক, যদিও সবাই তা নন, কিন্তু একটি বড় অংশ। এবং এই প্রক্রিয়া এটা বাড়তে বাড়তে এটা মাথার উপর এমন একটা বোঝা হয়ে গেছে, বিস্ফোরা, এটা আপনি ওই যে রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের মতো, এটাকে মার্জার করা, এটাকে একটা ম্যাপিং করা এবং একটা সিস্টেমে আনার কোনো বিকল্প সামনে নাই, কারণ এত টাকা সরকারের পক্ষে। ঠিক আছে, কিন্তু তাহলে আপনার সাথে আমার একটু ছোট্ট তর্ক হোক। জি, আমরা যদি এটাই জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থার কোভিড থেকে শুরু করে সবকিছু, আন্দোলন থেকে শুরু করে সবকিছু, সব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষাঙ্গন, আমরা এখনো শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফেরাতে পারিনি এখনো পর্যন্ত, এবং শিক্ষকদের মেধার মনন এবং তাদের যোগ্যতা নিয়েও নানাভাবে, আমি সম্মানের সাথে বলছি, প্রশ্ন উঠে। তাহলে এই জায়গাগুলো যদি ক্লিয়ার না হয়, পরিষ্কার না হয়, তাহলে তো এই রকমের আন্দোলন বা এই রকমের অস্থিরতা চলতেই থাকবে, এবং এটা ডে বাই ডে বাড়বে। কারণ হলো যে এটা একটা দুষ্ট ক্ষতের মতো, এই যে আমরা যে বীজগুলো বপন করছি, এগুলো আস্তে আস্তে ফলে ফুলে এগুলো বাড়বে। ধরেন নন এমপিও যারা আছে, তারা কি বসে থাকবে? তারাও তো আসতেছে কয়েকদিন পর, এবং নানা রকম বৈষম্য আছে, বেতন ভাতা, স্কেল, প্রমোশন, এটা এমন একটা লেজে গবরে অবস্থার মধ্যে পড়ে আছে। এই জায়গা থেকে রেশনালিটি এবং দুষ্ট রাজনীতি, আমাদের যে দুষ্ট রাজনীতি, এটাকে এই শিক্ষাটা, এবং এমন কথাও বলা হয় এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা এখন এত বেশি সোচ্চার, এবং বিশেষ করে আধুনিক প্রযুক্তি, তথ্য প্রযুক্তি এমনভাবে আমাদের দৈনন্দিন জীবনে, মানে রাষ্ট্রীয় জীবনে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে, তাতে সেই জায়গায় অধিকাংশ ক্ষেত্রে সম্মানিত অনেক শিক্ষক সেই জায়গাটা কুলিয়ে উঠতে পারছেন না, ছাত্রদের পড়াতে পারছেন না, সেটাও একটা আশঙ্কার জায়গা। কিন্তু আমরা এই অনুষ্ঠান থেকে এইটুকু প্রার্থনা করতে পারি যে শিক্ষকদের যাই করেন লাঠি পেটা করবেন, অবশ্যই না। এবং শিক্ষকদের সম্মান এইটা যদি না থাকে তাহলে তো আর কিছুই থাকে না। আর শিক্ষকদের প্রতিও আমার একটা আকুল আবেদন, ওনাদের দাবির প্রতি। দেখেন এই 12 দিন শারদীয় দুর্গাপূজা সহ নানা কারণে 12 দিন মাত্র শুরু হয়েছে, এখন হলো আপনার বছরের শেষ ভাগ, এখন ফাইনাল পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে। এই সময় আজকে থেকে শিক্ষকরা কর্মবিরতি শুরু করছেন এবং তারা শহীদ মিনারে অবস্থান। তাহলে শিক্ষার্থীদের কি হবে? ছেলে মেয়েদের, এই লাখ কোটি কোটি ছেলে মেয়ের কি হবে, সেটা অবশ্যই যেন তারা বিবেচনা রাখেন। এবং সরকারের প্রতিও অনুরোধ, এখানে রাগ অভিমান, সরকার সবসময় যৌক্তিক আলোচনার মধ্যেই থাকবেন, চেষ্টার মধ্যেই থাকবেন, এখানে রাগ অভিমানের কিছু নাই। এটা যেটা রাজনৈতিক সরকার যেভাবে হ্যান্ডেল করেন সেভাবে তাদেরকেও চেষ্টা করা উচিত আমি বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। ট্রাইব্যুনালে বিশেষ করে সেনা কর্মকর্তাদের নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, নানাভাবে নানা প্রসঙ্গে। যেমন কালের কণ্ঠ প্রশ্ন করেছে, সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা, নানা প্রশ্ন। ব্রিফিংয়ে প্রসিকিউটর বলেছেন আটক বললে অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে। আটক যদি এটা দেশ জুড়ে, এটা প্রথমত এটা খুবই একটা স্পর্শকাতর বিষয়, কারণ রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, আদালত এবং সেনাবাহিনী।
তো এখানে বিতর্কের জায়গাটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন বা এদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং সেনা কর্তৃপক্ষ সাথে সাথে তাদেরকে হেফাজতে নিয়েছেন। এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রশ্ন হচ্ছে যে যদি হেফাজতে নেয় সেই হেফাজতটা হতে হবে আদালতের হেফাজতে, সেনা হেফাজতে না। আর সেনাবাহিনীর জন্য আমরা জানি যে কোর্ট মার্শাল আছে এবং সেনাবাহিনীতে যারা অন্যায়ের যেসব কর্মকর্তা বা সৈনিক যারা অন্যায় করেন কোর্ট মার্শালেই সাধারণত বিচার হয়। তো সেক্ষেত্রে এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য। এরকম এক্সপিরিয়েন্স আমি অন্তত শুনিনি যে এরকম, কারণ স্বাভাবিকভাবে যখনই সেনাবাহিনী কেউ অন্যায় করেন কোর্ট মার্শাল হয় এবং বিচার হয়, এবং আমরা জানি যে কোর্ট মার্শালে অনেক সময় অনেকটা ফেয়ার জাজমেন্ট হয়, সেটা আমরা বাইরে থেকে যেটা জানি। কিন্তু এই জায়গায় এসে আসলে কি হবে এটা খুবই একটা জটিল প্রশ্ন। এটা আমার মতো বা আমাদের এরকম একটা পাবলিক অপিনিয়ন দেওয়া, কারণ এখানে লিগ্যাল অপিনিয়ন ইজ মোর ইম্পর্ট্যান্ট পাবলিক অপিনিয়নের চেয়ে। তো আমি সেই জায়গা না গিয়ে, পাবলিক অপিনিয়নের চেয়ে না গিয়ে, সংকট তো একটা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটা বলেছেন এটাও অযৌক্তিক পুরোপুরি বলা যাবে না, কারণ সংবিধানের সব আইনের ঊর্ধ্বে করা হয়েছে ট্রাইব্যুনালকে। আবার সেনাবাহিনীর এটা চিরাচরিতভাবে তারা কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করে আসে, এটাও সত্য। এবং যখন সেনাবাহিনী বলছে তাদেরকে হেফাজতে আসতে, তারা কিন্তু ইন সার্ভিসের সবাই কিন্তু সেনা হেফাজতে চলে আসছে, এটাও সত্য। এবং অনেকে এটা সেনাবাহিনীর এই উদ্যোগকে ওয়েলকাম করছে এবং সেনাপ্রধান সহ সবাই কিন্তু বলছেন যে তারা বিচারের পক্ষে। এখানে কিন্তু তাদের কোনো দ্বিমত নেই। কোথায় হবে, কিভাবে হবে, আমার মনে হয় যে এখানে লিগ্যাল ওপিনিয়ন যারা দেন, আইনজ্ঞ, সামরিক আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, সরকার তো বটেই, সেনা কর্তৃপক্ষ তো বটেই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা সবাই মিলে এই জিনিসটা সেটেল করা উচিত, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিচার এবং অবশ্যই সেনসিটিভ বিষয় এবং দুটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জড়িত। এটা নিয়ে যাতে কোনো রকম ছেলে খেলা না হয়, বিতর্ক না হয় এবং মানুষের মধ্যে কোনো সন্দেহ, উদ্বেগ, এবং আমি বলি গতকালকে থেকে নানা রকম গুজব বাতাসে যে একটা বিশেষ জায়গায় গোলাগুলি হচ্ছে, অনেক কিছু করছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়ছে, মানুষের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি করছে। তো সামনে নির্বাচন, এই সেনাবাহিনী তারাও নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, আইন শৃঙ্খলা রক্ষায় তারাও কাজ করছেন। অতএব এখানে একটা ভারসাম্য যাতে থাকে, এবং সুষ্ঠুভাবে যাতে সমাধানটা হয়, সেই প্রত্যাশা আমরা সবাই করি আমার মনে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন বেশ তাদের নির্বাচন নিয়ে বেশ সরগরম, এবং নাটক, গান, কবিতায় উৎসর্মুখর চাকসু। তো এই যে প্রচারের যে অভিনব কায়দা, এটা খুব ভালো লাগছে, কি মনে হয়? অবশ্যই যেটা আর দুটো নির্বাচন হলো, এ দুটো হোক ভালোভাবে, কিন্তু এখন না হয়েছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এত রকম সংকট চারিদিকে, রাজনৈতিক সংকট থেকে শুরু করে, আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই এলাকা দিয়ে এখন দেখবেন যে প্রচুর পুলিশ, ওখানে সিটি কলেজ, ওখানে আইডিয়াল কলেজ, ওখানে ঢাকা কলেজ, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এক ধরনের উত্তেজনা, অস্থিরতা। এর মধ্যে দেখেন যে বগুড়ায় সেখানে ধর্মঘট, বান্দরবানে ধর্মঘট, যদিও আজকে প্রত্যাহার করছে। দেখবেন যে সব জায়গায় কোথাও না কোথাও অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা তো আছেই। তো এর মধ্যে দিয়ে এটা একটা ভালো উদ্যোগ, নির্বাচন হয়ে যাক, নির্বাচন হওয়া উচিত, ছেলেমেয়েরাদের উৎসাহ উদ্দীপনা আছে, সেটা হয়ে যাক, শান্তিপূর্ণভাবে হোক, সেখানে কোনো সহিংসতা না হোক, সেই প্রত্যাশাটাই আমাদের। নির্বাচনের কথা বললেন, আমরা জাতীয় নির্বাচনের প্রসঙ্গে একটু আসি। জি, সবাই তো এখন দিন গুনছে যে এই আসছে ফেব্রুয়ারি, এই আসছে, একটা নির্বাচন হবে, দেশ একটা নতুন সম্ভাবনার জায়গায় পা দেবে। কিন্তু পরিস্থিতি কি বলে? এই পিআর, জুলাই সনদ, সবকিছু মিলিয়ে, যেহেতু আপনি রাজনীতির বিষয় নিয়ে একটু বেশি একটা তো হলো, দেখেন কালকেও কিন্তু এখন জিনিসটা ছোট হয়ে গেছে। ঐকমত্য কমিশন যেটা কালকে বিএনপি এবং জামাত যারা একসাথে বসেছে, মানে আলাদা ছোট হয়ে গেল জায়গাটা। তার মানে হলো এখন বিরোধীর জায়গা দুইটা, মানে এই দুই দলের মধ্যে অবস্থানটা, এবং সেখানে বিএনপিকে তারা বোঝানোর চেষ্টা করছে যে ঠিক আছে, আসেন সংসদের উচ্চ কক্ষে পিআরটা আপনারা যদি মেনে নেন। আর জামাতকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ঠিক আছে, জুলাই সনদটার এটার যে গণভোট, এটা যেন নির্বাচনের দিনই হয়। হ্যাঁ, তো এই দুইটা জায়গায় ঐকমত্য কমিশন মনে করছে এই দুই দলকে যদি বোঝাতে পারে তাহলে মোটামুটি নোট অফ ডিসেন্ট তারপরেও থাকবে, আপত্তিও থাকবে, বাট বড় পরিসরে একটা সমাধানের জায়গায়
না আসবে। এইটা বোধহয় আপনি যেটা বললেন এটা বোধহয় একটা স্বপ্ন জায়গায়, যেহেতু দুই দলের মধ্যেই এটা টাগ অফ ওয়ার চলছিল, তারা যখন একসাথে বসেছেন না, তখন আমরা তো নিশ্চয়ই অবশ্যই আশাবাদী এবং আমরা অবশ্যই আশা করা ছাড়া তো আর কিছু নাই। আশায় এই বাঁচে পরিস্থিতির মানুষ। মধ্যেও আমরা আশা করি যে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক, একটা গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হোক। আমরা যে একটা বন্ধা পরিস্থিতির মধ্যে পড়ে আছি এবং এই যে অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দা, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের তো আশা যে না একটা গণতান্ত্রিক সরকার যদি আসে অন্তত আর একটু ভালোভাবে চলবে। হয়তোবা কখনো বাংলাদেশের যে মানে বাস্তবতা সেখানে খুব ভালো আশা করতে পারি না, কিন্তু তারপরে একটা রিজনেবল জায়গা তো আমরা আশা করতে পারি নাগরিক হিসেবে। আশা করতেই পারি। এই যে আশার কথা বললেন, কিন্তু মাঝে মাঝে কিছু আশেপাশের ঘটনাও উদ্বেগ জায়গায়, যেমন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আবার এখন লড়াই হলো। তাহলে এই মেরুকরণটা কি? এই মেরুকরণটা হঠাৎ করে, আমি গত পরশুদিন গালফ নিউজ একটা নিউজ পড়তেছিলাম যে হঠাৎ করে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দে উনি গিয়েছেন এবং দুই পক্ষই সেখানে আশাবাদ ব্যক্ত করেছেন যে আফগানিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। তো এখানে এক তো বৈশ্বিক রাজনীতি আছে, আবার আঞ্চলিক রাজনীতিরও ব্যাপার আছে। এখন আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক মানে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ, হ্যাঁ, সেটা একটা নানা ধরনের সমীকরণ। আবার বাংলাদেশের সঙ্গে এখন ভারতের সম্পর্ক মানে সরকারি পর্যায়ে বলা যায় যে এক ধরনের একটু অন্যরকম সম্পর্ক বিরাজ করছে। আবার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একটু ইতিবাচক। সবকিছু মিলে আমরা শান্তি চাই, সেটা দেশের মধ্যেও চাই, আঞ্চলিক পর্যায়ে এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরও শান্তি চাই। একেবারে শেষের দিকে একটা আলোচনা করতে চাই, যেমন বই শুরুতেই ধরা পড়ছে নিম্নমানের, মানে কালের কণ্ঠে শিরোনাম। এই বাচ্চাদের বই নিয়ে প্রতি বছরই নানা ধরনের অসন্তোষ হয়, তাই শুরুতেই যদি এরকম নিম্নমানের বই এখন থেকে আমরা আলোচনায় শুরু হয়ে যায় তাহলে কি হবে? মানে বাচ্চাদের হাতে একটা নিম্নমানের বই থাকলে তো তাদের মনোনিবেশটাই অন্যরকমের হয়ে যায়। এটা তো বছরের পর বছর চলে আসছে, পাঠ্য বইয়ের এই সংকটটা, নিম্নমানের বই, এবং আমাদের এক শ্রেণীর মুদ্রাকর এবং প্রকাশক তাদের কাছে মুনাফাটাই যখন মুখ্য হয়ে যায় এবং তাদেরকে যখন আমাদের যে এনসিটিবি বা শিক্ষা কর্তৃপক্ষ আছে তাদেরকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে না, এই জাস্ট বলে যে ব্ল্যাক লিস্ট করলাম, তারা হয়তো আরেকটা প্রতিষ্ঠান করে পরের বছর টেন্ডারে অংশ নিয়ে অন্য নামে কাজ করে, অথবা আরেকজনের প্রতিষ্ঠানের নামে। অতএব এই ব্ল্যাক লিস্ট দিয়ে আসলে কিছু হবে না। এখানে কঠোর এবং কড়া আইন এবং জরিমানার ব্যবস্থা থাকা উচিত, যে এই ধরনের ছেড়ে খেলা পাঠ্য বই নিয়ে যাতে কেউ না করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, শিক্ষকদের কথা ছিল খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষকরা যেহেতু আমাদের পড়ান, পঠন পাঠনের জায়গায় তারা আমাদের গুরু, তারা আমাদের বাতিঘর, অতএব তাদের যৌক্তিক দাবি দাওয়া নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার, কিন্তু আমরা যেন শিক্ষকদের গায়ে হাত না তুলি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।